ইথান নুসার উপর মুখ থুবড়ে পড়ে দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে। সাহস বেশি হয়ে গেছে তোমার। নুসা নিজের বোকামির জন্য নিজেই মরছে, কারণ একে তো চকলেট, তার মধ্যে ইথানের শরীরের ভার। নুসা শ্বাস ফেলতে পারছে না কষ্টে। নুসা ইথানের বুকে ধাক্কা দিয়ে বলে, প্লিজ আমার উপর থেকে সরুন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ইথান নিজেও অস্বস্তিতে পড়ে যায়, তাই কোনো ক্রমে বাথটাব থেকে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে নুষার হাত টেনে ধরে তাকেও তুলে দাঁড় করায় আর বলে, এসো ওয়াশরুমে এসো, ফ্রেশ হবে। নুষার শরীর চকলেটে ভরে গেছে, ভারী হয়ে গেছে। নুষা জোরে জোরে শ্বাস নিতে নিতে ছটফটিয়ে ফ্লোরে বসে পড়ে আর বলে, আপনি যান, গিয়ে ফ্রেশ হন, একসাথে হব না আমি। ইথান রেগে গিয়ে নুষাকে বলে, ড্রামা করছো কেন? আমার সাথে ফ্রেশ হলে সমস্যা কি? ওকে ফাইন, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। এতটুকু বলে ইথান ওয়াশরুমে চলে যায়। নুসা বসে থেকে চোখ থেকে পানি ফেলতে থাকে। দাঁত চেপে কান্না আটকাতে চেষ্টা করেও পারে না। কি হবে তার? এই মানুষের পাল্লায় পড়লো সে কি হবে তার? এ কেমন অদ্ভুত মানুষ! নুসা অঝরে কাঁদতে থাকে, এই ইথান না তাকে মেরে ফেলে। অনেকক্ষণ পর নুসা ফ্রেশ হয়ে একটা বাথরোব পরে নিয়েছে। 1 ঘন্টায় শরীরের থেকে চকলেট সরিয়েছে। এখন ইথান নুসাকে নিয়ে এই অচেনা ক্যাসেলের মাস্টার বেডরুমে নিয়ে এসেছে। নুসা ঘরের ভেতর ঢুকে অবাক হয়ে যায়। পুরো রয়্যাল নেভি ব্লু ও সোনালী রঙের আভার তৈরি ইন্টেরিয়রের সবচেয়ে বড় চমক হলো এর ছাদ। বিছানায় শুয়ে তাকালেই মনে হবে সমুদ্রের তলদেশে শুয়ে আছেন। পুরো সিলিং জুড়ে একটি বিশাল অ্যাকোরিয়াম, যেখানে স্বচ্ছ কাচের উপর নানা রঙের মাছ এবং কোরাল রিফ জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। এই অনন্য ছাদের নিচে ঘরের ঠিক মাঝখানে রয়েছে মখমলের হেডবোর্ড যুক্ত বিশাল ক্যালিফোর্নিয়া কিং সাইজ বেড। ঘরটিতে ফ্লোর টু সিলিং গ্লাস উইন্ডো দিয়ে শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়, যার একপাশে রয়েছে ব্যক্তিগত ফায়ারপ্লেস সহ বিলাসবহুল সিটিং এরিয়া, হিডেন মিনিবার এবং জরুরি কাজের জন্য একটি অ্যান্টিক মেহগনি ডেস্ক। আরেক পাশে বড় বেলকনির দরজা। হিডেন টিভি ইউনিটের পাশাপাশি ঘরটিতে সংযুক্ত রয়েছে ডিজাইনার সুটে ঠাসা বিশাল ওয়ার্কিং ক্লোজেট এবং জাকুজি, বড় সোফা আর কত কি। কিন্তু উপরের সুইমিং দেখে নুসা বেশি অবাক হয়েছে। এ কেমন ডিজাইন, অদ্ভুত রকম সব। ইথান নুসার দিকে তাকিয়ে বলে, যাও শুয়ে পড়ো, আমি আসছি। নুসা ইথানের কথার উল্টো উত্তরে বলে, আমাকে কাপড় দিন কিছু পরার জন্য। ইথান এ কথায় আর চোখে নুসার পা থেকে মাথা অব্দি বরফ করে নেয় আর বলে, যেটা গায়ে আছে সেটাও থাকবে না একটু পর, তা যা বলছি সেটা করো। নুসা ইথানের কথার প্রতি উত্তরে প্রতিবাদ করে বলে, এখন সকাল হয়ে গেছে, আপনার সময় শেষ। এখন আপনি আমার কাছে আসতে পারবেন না, আমাকে এখান থেকে নিয়ে যান। ইথান নুসার কথায় তার দিকে এগোতে এগোতে বাঁকা হেসে বলে, আবারও আমার কথার উল্টো উত্তর দিচ্ছ। 3 দিন বিছানায় পড়েছিলে, তাও শিক্ষা হয়নি। এবার হসপিটালে যেতে চাও ডিরেক্ট, বলো কি চাও। ইথানের কথায় নুসা তার পা থেকে 2 পা পেছনে সরে যেতে যেতে বলে, আপনি আমার কাছে আসছেন কেন? অদ্ভুত, আমি তো শুয়ে যাচ্ছি। ইথান নুসার এমন কথায় বাঁকা হেসে তার দিকে এগোতে থাকে, আর নুসা যান বাঁচাতে পেছনে সরে যেতে যেতে বেডে উঠে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ে। নুসা শুয়ে যাওয়া পরও ইথান হাত দিয়ে তালি বাজিয়ে দেয়, সাথে সাথে রুমের লাইট অফ হয়ে যায়। নুসা ভয়ে আঁতকে উঠে বসে। তখনই ইথান বেডে উঠে নুসার 2 হাতের কবজি নিজের বাঁ হাতে একসাথে ধরে বেডের হেডবোর্ডে চেপে ধরে। নুসা ব্যথায় কুঁকড়ে উঠে। তার কবজিতে ইথানের আঙ্গুলের চাপ ক্রমেই বাড়ছে। সে ছটফট করে আর্তনাদ করে, আহ, হাতে লাগছে, কি করছেন আপনি? হাত ছাড়ুন প্লিজ। আমি তো বাধা দিচ্ছি না, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে এভাবে ফোর্স করার মানে কি? ইথান এক মুহূর্তের জন্য থামে, কিন্তু তার হাতের বাঁধন আলগা হয় না, বরং সে নুহাকে আরো নিজের শরীরের সাথে লেপ্টে নেয়। ইথানের ঠোঁটে এখন এক পৈশাচিক অথচ মোহনীয় হাসি। সে নুসার চোখের খুব কাছে নিজের চোখ রেখে একদম শান্ত কিন্তু ভারী গলায় বলে, সহজ জয় আমার কোনোদিনই পছন্দ না। ফাইজাইয়াল, তোমার এই স্যারেন্ডার করাটা আমার কাছে খুব বোরিং লাগে। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু জাস্ট গিভ ইন।
সে নুষার কানের কাছে মুখ নিয়ে আসে, তপ্ত নিঃশ্বাস নুষার গায়ের পশম খাড়া করে দিচ্ছে। ইথান ফিসফিসিয়ে বলে, আই লাভ দ্য রেজিস্ট্যান্স লিটল ক্যাপিটিভ। তোমার এই ছটফটানি, এই বাধা দেওয়ার চেষ্টা, এটাই তো আমার আসল নেশা। তুমি যত বেশি বাঁচার চেষ্টা করবে, তোমাকে বশ করার আনন্দ আমার কাছে তত বাড়বে। It's not just about intimacy, it's about dominance. I want to take you, not ask for you. নুষা স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে ইথান হলো এক শিকারী, যে তার শিকারের আর্তনা, তার লড়াইয়ের মাঝেই নিজের তৃপ্তি খুঁজে পায়। এতটুকু বলে ইথান নুষার বাথরুমের ফিতে খুলে দেয়। নুষা কুঁকড়ে উঠে বলে, হাতটা ছাড়ুন, আমার হাতটা ছাড়ুন প্লিজ ইথান, আমি ছটফট করতে পারছি না। ইথান নুষার হাত এবার ছেড়ে দিয়ে বলে, নাও ছাড়লাম, ডিস্টার্ব করবে না একদম, আমার কাজে তুমি বড্ড বেশি বাধা দাও। এতটুকু বলে ইথান নুষার গলায় মুখ গুজে দিয়ে বেশ কিছুক্ষণ চুমু খায়। নুষার শ্বাস তীব্র ভারী হয়ে যাচ্ছে। ও ইথানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, প্লিজ প্লিজ সরুন ইথান, আমার শরীরটা আপনার এই টর্চার নিতে পারে না, হাতটা সরান বুক থেকে প্লিজ ইথান। ইথান আবারও নুষার দু হাত এক হাতে নিয়ে বালিশের সাথে চেপে ধরে বলে, এজন্য তোমার হাত চেপে ধরতে আমি বাধ্য হই? তুমি কেন এত অবুঝ? আই অ্যাম ইওর বেড পার্টনার, আমাকে সাপোর্ট দেওয়া তোমার কর্তব্য। চিল্লিয়ে যেটা হচ্ছে সেটা কি থামাতে পারবে? নুষা ফুপিয়ে কেঁদে দেয়। আপনি কি একটুও ভালোবেসে কাছে নিতে পারেন না? এই এত যন্ত্রণা কেন দিচ্ছেন? অমানুষের মতো খাবলাচ্ছেন কেন আমাকে? আর কত সহ্য করব? ভালোবাসা আবার কি? ওইটার কোনো দাম আমার কাছে নেই। তোমার শরীর আমার, আমি যেমন ইচ্ছে তেমন ইউজ করব। আমি মরে যাব, আমি মরে যাব, প্লিজ সরুন। আমার দেহের নিচে চাপা পড়ে যদি মরে যাও, তাহলে মন্দ হবে না, মরে যাও। ইথান নুষাকে একটুও বোঝে না। সে তার নিজের মতো নুষাকে কষ্ট দিতে থাকে। নুষা প্রতিবারের মতোই হার মেনে কান্নায় বিলীন হতে থাকে, আর বারবার একটা কথায় ভাবতে থাকে, কেন যে তার বিয়ে ইথানের সাথে হলো সকাল 7টা। নুষা রুমে রাখা বেলকনির পাশে জানালার সিটারের উপর একটা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে, আরেকটা নিচে বিছিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। রোদ পোহাচ্ছে বসে বসে। আজ রোদ পড়েছে। ইথান বেডে ঘুমিয়ে আছে। এই একটু আগে ইথান নুষাকে ছেড়েছে নিজের থেকে। ইথান ফ্রেশ হয়ে আবারও ঘুমিয়েছে। নুষাকে নিজের বুকের নিচে নিয়ে ঘুমিয়েছে, কিন্তু নুষা থাকেনি। উঠে এখানে এসে বসেছে। মন তার ভালো থাকার কথা না, তারপরও নিজেকে বোঝাচ্ছে যে মাত্র 6 মাস কষ্ট করতে হবে। তারপর 6 মাস পর সে মুক্ত। নিজেকে যা পারে বোঝাচ্ছে। ইথানের চোখ খুলে যায়। চোখ খুলেও কিছুটা ভরকে যায়। নুষার শরীরের ঘ্রাণ পাচ্ছে না। নুষার নরম শরীরটা তো তার বুকের নিচেই ছিল, হঠাৎ কোথায় গেল? ইথান হকচকিয়ে মাথা তুলে চারিদিকে তাকায়। তখনই চোখ পড়ে নুষার উপর, যে জানালার কাছে বসে আছে। ইথানের ঘুম যেহেতু ভেঙে গেছে, সেহেতু আর লাগবে না চোখের পাতা। তাই হুড়মুড় খেয়ে উঠে বসে। কোমরে টাওয়ালটা জড়ানো নেই, তাই টোয়ালটা নিয়ে কোমরে জড়িয়ে নিতে নিতে নুষার দিকে এগিয়ে আসে আর বলে, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই, এত সাফার করলে। ব্রেকফাস্ট এখানে আনিয়ে দেব? নুষা ইথানের কথায় তার দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। এক পলক তাকিয়ে ঘৃণায় চোখ ফিরিয়ে নিতে নিতে বলে, দিন, খিদেই পেট চোচো করছে, না খেলে এখন নিশ্চয়ই জ্ঞান হারাবে। ইথান নুষার অনুমতি পেয়ে বেল বাজিয়ে দেয়, যাতে সার্ভেন্টরা খাবার দিয়ে যায়। ইথানের আজ বাইরে যাওয়ার তাড়া নেই, তাই সে নুষার পাশে এসে বসতে বসতে বলে, জ্বরের প্রবলেম হলে মেডিসিন নিও, আমি কিন্তু আর ছাড় দিতে পারবো না। ইথানের কথায় নুষা ইথানের দিকে বিষাক্ত চোখে তাকিয়ে বলে, ছাড় দিবেন কেন, দিয়েছেন আদৌ? আপনি একটা নরখাদক খায় না, যে কিনা ভালো মন্দ কিছু বোঝে না, সারাটা শরীর অবশ আমার। ইথান নুষার কথায় বাঁকা হেসে বলে, মানুষ হয়ে কি লাভ? মানুষ আমিও ছিলাম, কিন্তু মানুষ থাকতে পারিনি। তাই তুমি যা বলবে, যা ভাববে, তার চেয়েও নিকৃষ্ট আমি। নুষার চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিতে নিতে বলে, নিরুপায় পেয়ে আমাকে যেভাবে ব্যবহার করছেন না, এর হিসাব দিতে হবে আপনায়।
আমাকে ডিভোর্স দেওয়ার পর যদি আপনি বিয়ে করেন তাহলে দোয়া করব একটা মেয়ের বাবা যেন আল্লাহ আপনাকে বানায়। আমার সাথে যা ইচ্ছে, যা হচ্ছে তার সাথে না হোক, কখনোই না হোক। একটা মেয়ের বাবা হলে বুঝবেন যন্ত্রণা কি। নুষার কথাগুলো মন দিয়ে শোনে ইথান। এর মধ্যে মেড ব্রেকফাস্ট দিয়ে যায় তাদের। ইথান একটা ব্রেডে জ্যাম মাখতে মাখতে নুষাকে জিজ্ঞেস করে, 6 মাসে কি একটা বাচ্চা জন্ম দেওয়া পসিবল? নুষা জুসের গ্লাসে ঠোঁট বসিয়ে এক ফোঁটা জুস গিলতে নিচ্ছিল। তার আগেই সে বেসম খেয়ে যায় ইথানের এই প্রশ্নে। এটা কেমন প্রশ্ন? 6 মাসে বাচ্চা মানে কি? নুষা নিজেকে সামলিয়ে ইথানের দিকে রুক্ষ চোখে তাকিয়ে বলে, ফাইজলামি করছেন? 6 মাসে বাচ্চা হবে কিভাবে? বাচ্চা সাধছেন? ইথান নুষার কথায় ধমক দিয়ে বলে, এই, আমি জানি হয় না, তারপরেও কনফিউশনে ছিলাম তাই জিজ্ঞেস করছি। কেন? আপনি হঠাৎ এটা জিজ্ঞেস করছেন কেন? তুমি বললে না একটা মেয়ে যেন আমার হয়, তাই ভাবলাম 6 মাসের ভেতরে হলে তোমাকে বাচ্চার মা হিসেবে বেছে নিতাম। তুমি ছাড়া অন্য কারো শরীর ছুঁতে মন টানে না। নুষা ইথানের এমন ভাবনা দেখে প্যানকেকের এক টুকরো মুখে নিতে নিতে বলে, আমি আমার দোয়া ফিরিয়ে নিলাম। আল্লাহ যেন আপনার মতো পুরুষকে সন্তান না দেয়। আপনার মতো পুরুষ শুধু মানুষকে অত্যাচারী করতে পারে, আর কিছু না। দায়িত্ব নেওয়া আপনার পক্ষে সম্ভব না। ইথান নুষার কথায় হাসতে হাসতে বলে, দায়িত্ব? তুমি আমায় দায়িত্ব শেখাও? দায়িত্ব কি তুমি বোঝো? একটা পরিবারের দায়িত্ব নিয়ে নিজেকে খুব দায়িত্ববান মনে করছো? হাস্যকর। উপহাস করবেন না। আমি আমার ক্ষেত্রে যেটা দেখেছি সেটাই বলছি। আপনি কতটা দায়িত্ববান? তোমার প্রতি আমি তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নেই। তুমি শুধু আমার কন্টাক্ট আর প্রয়োজন। তুমি শুধুমাত্র প্রয়োজন। তোমাকে অপছন্দ আমার। ইথানের কথাগুলো নুষার বুকে তীরের মতো বিঁধে। নুষা একটা মুচকি হেসে বলে, এতই যখন অপছন্দ তাহলে ডিভোর্স দিয়ে দিন না। বিশ্বাস করুন, আমি কোনো কিছু চাই না, শুধু ডিভোর্স চাই। ডিভোর্স নিয়ে কি করবে? এখানেই তো ভালো আছো, টাকা, লাক্সারি লাইফে আছো। নুসা তাচ্ছিল্যের হাসি হাসে, লাক্সারি জীবনেই সব নয়। আমি মুক্তি চাই, আপনার থেকে মুক্তি চাই। আপনার মতো মানুষের সাথে আমি থাকতে পারবো না, থাকতে হবে না। 6 মাস থাকো, দেন তুমি তোমার পথে, আমি আমার পথে। আর এর আগে আমায় ছাড়তে চাইলে বোঝই তো কি করব। দেশে গিয়েও বাঁচতে পারবে না শান্তিতে। এতটুকু বলে ইথান নুষার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে পাশের ট্রেতে রেখে তাকে কোলে তুলে নিতে নিতে বলে, ওকে চলো, এখন একটু এন্টারটেন হই। আমাকে সন্তুষ্ট করতে পারলে তোমাকে এখান থেকে ক্যাসেলে নিয়ে যাব। নুষা ইথানের কোলে থেকে লটকে নেমে যেতে যেতে বলে, আমি রেস্টুরেন্ট যাব। প্লিজ ছেড়ে দিন। আজ না গেলে জবটা থাকবে না আমার। নতুন মালিকের সামনে থাকতে হবে তো। ইথান নুষাকে পিছলাতে দেখে আরো জোরে তার কোমর জড়িয়ে ধরে। তাকে কোলে নিয়ে ঠাস করে তাকে বেডে আছাড় মেরে ফেলে দেয় আর বলে, আমি তোমাকে এর থেকে বড় রেস্টুরেন্টের ওনার বানিয়ে দিব। জাস্ট 5টা মিনিট আমাকে দাও সুইটহার্ট। নুষা নিজের খোলা চুলগুলো বাঁধতে বাঁধতে বলে, কিসের 5 মিনিট? 4 মিনিট। সকাল হয়ে গেছে কিন্তু। কন্টাক্ট ভুলে যাবেন না। আমার চুলে কেন ধরেন আপনি? চুলের গোলায় ব্যথা করছে। ইথান নুষার কথায় বাঁকা হেসে জবাব দেয়, মরার শখ হয়েছে নাকি তোমার? তাড়াতাড়ি এদিকে আসো, জাস্ট একবার। দেন তোমার নামে একটা রেস্টুরেন্ট। নুষা চিৎকার করে ওঠে, আমাকে কি আপনি পণ্য পেয়েছেন যে আপনি বিনিময় দিতে চান? আমার কাছে আসবেন না বলে দিলাম। নুষার কথা কি ইথান শোনে? না, তা কখনোই নয়। সে জাপটে টেনে নেয় নুষাকে আবারও তার নিজের কাছে। অনেকক্ষণ পর নুষা ইথানের চোখের দিকে তাকিয়ে আছে, পানি ভরাট নয়নে। ইথানও নুষার দিকে তাকিয়ে আছে। নুষা চোখের পাতা বুঝে পানি ছেড়ে বলে ওঠে, আপনার কি একটুও দয়া হচ্ছে না? আমার না ভীষণ কষ্ট হচ্ছে। অনেক তো হলো, ছেড়ে দিন না আমায়। ইথান নুষার কথা হেসে বলে, সম্ভব হলে দিতাম, দয়া হয় না বলেই তুমি এখানে। নুষার দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে তার শেষ শক্তি দিয়ে ইথানের চওড়া বুকটা ঠেলে সরিয়ে দিতে চাইছে, কিন্তু পারছে না। তার গলার স্বর কান্নায় ভেঙে আসছে। তবুও সে আর্তনাদ করে বলে ওঠে, আমাকে এভাবে নিরুপায় পেয়ে আপনি স্রেফ ব্যবহার করছেন। এই যে নিষ্ঠুরতা করছেন আমার উপর, এটার হিসাব আপনাকে দিতেই হবে। ইথান, আজ না হয় কাল, নয়তো পরপারে।
আমি জানি আপনার চাহিদা আছে আমার উপর, আপনার পূর্ণ অধিকার আছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি এতটা নির্মম হবেন। আপনি কি কোনো মেডিসিন নিচ্ছেন? সাধারণ কোনো মানুষের পক্ষে কি এত টর্চার করার শক্তি পাওয়া পসিবল? ইথান এক মুহূর্তের জন্য থামে না। সে নুষার গলার ভাঁজে তার উত্তপ্ত নিঃশ্বাস ফেলে চলেছে। হঠাৎ সে নুষার কানের কাছে, খুব কাছে মুখ নিয়ে আসে আর হিসিয়ে নুষার কানে ফিসফিস করে বলে, আই অ্যাম অ্যান অ্যাজাকুলেটরি কন্ট্রোলার বেব। মুহূর্তেই নুষার কান্নার বেগ থমকে যায়। এ শুনে তার শরীর যেন জমে পাথর হয়ে গেছে। সে অবিশ্বাস্য দৃষ্টিতে ইথারের চোখের দিকে তাকিয়ে থাকে। তার হৃৎপিণ্ড এখন ড্রামের মতো বাজছে। সে কাঁপা কাঁপা ঠোঁটে বিড়বিড় করে জিজ্ঞেস করে, আপনি কি তবে একজন দি অ্যান্ডিউরেস বিস্ট? ইথানের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে নুষার অবিন্যস্ত চুলে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে শান্ত অথচ দাপুটে গলায় জবাব দেয়, ইয়া বেবি, ইউ আর ডিলিং উইথ আ রিয়েল ওয়ান। নুষার দম বন্ধ হয়ে আসছে। সে যা শুনছে তা কি সত্যি? সে কোথাও পড়েছিল যে পৃথিবীর মাত্র 1 ভাগ পুরুষ এমন গড গিফটেড অ্যাস্টেমিনা আর অবিশ্বাস্য নিয়ন্ত্রণ নিয়ে জন্মায়। তারা চাইলে মুহূর্তগুলোকে ঘন্টার পর ঘন্টা টেনে নিতে পারে। ইথান তবে সেই বিরলদের একজন, সত্যিকারের অ্যান্ডিউরেন্স বিস্ট। নুষা বুঝতে পারে এই টর্চার থেকে তার কোনো মুক্তি নেই। নুষা চোখ বুজে নেয় আর বলে, আমার পক্ষে আপনার মতো স্ট্যামিনা কিং সামলানো সম্ভব নয়। আপনি আরো কয়েকটা বিয়ে করে ফেলুন। ইথান নুষার কথায় হাসতে হাসতে তার গালে চুষে চুমু খেতে থাকে। নুষা ইথানকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, ছাড়ুন বলছি, অসহ্য। ইথান নুষার গালে কামড় দিয়ে লটকে যেতে থাকে। নুষা ইথানের কাণ্ডে গলা ফাটিয়ে চিৎকার করে, আমার কাছ থেকে সরুন বলছি, মেরে ফেলবো। ইথান নুষার হাত দুটো নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বিছানার সাথে চেপে ধরতে ধরতে বলে, এত ছটফট করো না সুইটহার্ট। আমার এই গ্রিপ সহ্য করার ক্ষমতা তোমার নেই তো। জানোয়ার, অমানুষ, পশু, গরু কোথাকার। তোর আর তোর এই অদম্য পুরুষের উপর গজব পড়ুক গজব। তুই মরে যা কুত্তা। তোর মতো জানোয়ার কেন আমার কপালে জুটলো? ইথান নুষার এইসব গালিতে পাত্তা দেয় না। সে নিজের মতোই হারাতে থাকে নুষার মধ্যে। রাতের সময় একটা গোডাউনে ইথান বসে আছে, তার চারপাশে কিছু লোক বসে আছে। ইথান তাদের সাথে টেররিস্ট হামলা আর গডফাদারদের সংক্রান্ত কথা বলছে। এই লিজিয়ন আর তাদের গডফাদার সীমা লঙ্ঘন করেছে। কাল রাত 2টোর দিকে গডফাদার স্বয়ং লাইভে এসে একটা ফিমেল লয়ারকে নগ্ন অবস্থায় ঝুলিয়ে তার বুকের 2 স্তন জ্যান্ত অবস্থায় কেটে দিয়েছে। এমন বিশ্রী কাজ শুধু গডফাদার আর তার লিজিয়ন দ্বারাই সম্ভব। মেয়েটার প্রাইভেট পার্টে লোহার রড প্রবেশ করিয়ে তাকে হত্যা করেছে, তাও সরাসরি লাইভে। মেয়েটার দোষ গডফাদার বলেনি, শুধু বলেছে চিটার। এই লায়ারটা বড় বড় মিনিস্টারদের পক্ষে লড়তো। দেশের জনগণ এসব দেখে খুবই আতঙ্কে আছেন। এই গডফাদার আর লিজিয়নদের ধরতে আজকের এই মিটিং। তার এই গোডাউনটা ইথানের নিজেরই। মিটিং চলছে, এর মধ্যে ইথানের বডিগার্ড কাইকে সে জানায়, স্যার, আপনার ওয়াইফ বিকেল 3টের সময় বাইরে যাওয়ার কথা বলে বেরিয়েছিল ক্যাসেল থেকে। এখন রাত 7টা বাজে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এই সিসির সিটির সব ক্যামেরা চেক করে দেখেছি তিনি আর সাথে একটা মেয়ে লাফোরে জঙ্গলের দিকে যাচ্ছেন। হয়তো আপনার ওয়াইফ পালিয়েছেন। এই কথাগুলো শুনে ইথানের মাথা নষ্ট হয়ে যায়। এমনিতেই এই লিজিয়নরা তার উপর নুষা। ইথান বডিগার্ডকে বলে, তুমি যাও, আমি মিটিংটা শেষ করে আসছি। ইথান দ্রুত মিটিং শেষ করে নেয়। সবাই চলে যাওয়ার পর বডিগার্ডরা ইথানের হাতে সেই ফুটেজ দেয় যেখানে নুষা গাড়িতে উঠেছিল আর চোখের পানি মুছছিল। ইথান ফুটেজটার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলে, কোথায় পালাবি? পালা, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মর, কিন্তু আমার নিঃশ্বাস থেকে তোর শরীরের ঘ্রাণ মুছে যাওয়ার আগে আমি আবার তোকে খুঁজে বের করে চিড়ে খুঁড়ে নিব।
এটা বলে ইথান কাইকের দিকে তাকিয়ে বলে, রেডি করো, আমি নিজে যাব ওকে আনতে। ওকে। এদিকে নুষা নিজের একটা ফ্রেন্ড নায়লা, যার সাথে ভার্সিটিতে ভর্তি হয়ে গিয়ে পরিচয় হয়েছিল, তাকে সব বলেছে। সব শুনে নায়লা তাকে সেভ করার সিদ্ধান্ত নেয় এবং বলে যে, নুষা, তুই যে কোনো ওয়েতে বাড়ি থেকে বেরিয়ে আয়। আমি তোকে সেফলি একটা বাড়িতে পৌঁছে দেব, যে বাড়িটায় আমার মা থাকে। লা ফোরে জঙ্গলের ভেতরেই সেটি। ইথান নিশ্চিত তাকে খুঁজবে না, কারণ ও তো তোকে লাইক করে না। কয়েকদিন লুকিয়ে থেকে অন্য শহরে সেটেল হয়ে যাবে নুষা। প্রথমে মানেনি এসব, কিন্তু এখন কোনো পথ না পেয়ে এটাই বেছে নিয়েছে সে। পালিয়ে এসেছে ইথানের কাছ থেকে, পালিয়ে এসেছে আর দোয়া দরুদ পড়ছে গাড়িতে বসে। যদি ইথান তার খোঁজ পায় তাহলে বাঁচা মরা সমান হয়ে যাবে। ইথান যেই লেভেলের সাইকো, তার সাথে থাকা মরণের মানে মরণের সাথে ঘুরে বেড়ানো চলবে।